তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি ক্যারিয়ার দিশারি একাডেমি ইউটিউব চ্যানেলে। আর আমি তোমাদের জ্যোতির্ময় স্যার, তোমাদের জীবন বিজ্ঞানের স্যার। আর আজকে আমি তোমাদের করাবো জীবন বিজ্ঞানের এবিটিএ টেস্ট পেপার সলিউশন পেজ নাম্বার 667। আজকে আমাদের পার্ট 6। আগের ভিডিওগুলো আপলোড হয়ে গেছে, তোমরা যদি না দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেল ভিজিট করে দেখে নিও। তোমরা প্লে লিস্টেও পেয়ে যাবে। তার সাথে সাথে তোমাদেরকে কি করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে। আর পরবর্তী ভিডিওগুলো আমাদের সিডিএ 9-10 ইউটিউব চ্যানেলে চলে আসবে। সেইটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে, কমেন্ট বক্সে দিয়ে রাখবো। সেখান থেকে তোমরা গিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ আমাদের এই চ্যানেল থেকে এই ভিডিওগুলো খুবই এবার কম হতে থাকবে এবং ওই চ্যানেলে আমাদের ম্যাক্সিমাম ক্লাস 10-এর ভিডিওগুলো দেওয়া হবে। শুধু জীবন বিজ্ঞান না, আরো অনেক সাবজেক্ট আছে তোমাদের জন্য। আর আমি তোমাদের জীবন বিজ্ঞান নিয়ে কোনো টেনশন করতে দেবো না, কারণ জীবন বিজ্ঞানে আমি তোমাদের হাত ধরে নিয়েছি। তার মানে হচ্ছে যে তোমরা অনেক 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 নাম্বার তুলতে পারবে। তোমাদের কি করতে হবে, ভিডিওগুলোকে লাইক করতে হবে, চ্যানেলটাকে শেয়ার করে রাখতে হবে, আর বন্ধুদের সাথে ভিডিওগুলোকে একটু করে শেয়ার করে দিতে হবে। ঠিক আছে, চলো আজকে আজকে আমরা শুরু করবো জীবন বিজ্ঞানে এবিটিকে পাতা নাম্বার 667। কারণ তোমাদের কমেন্টের এটার জন্য আমাদের রিকোয়েস্ট এসেছিল যে স্যার এই পাতাটা করিয়ে দিন। তো অবশ্যই আজকে আমি এই পাতাটা সলিউশন নিয়ে চলে এসেছি, তোমরা দেখতে থাকো। হ্যাঁ, আজকে আমার কাছে স্মার্ট বোর্ড নেই, তো এটাকে একটু অ্যাডজাস্ট করে নাও, আশা করছি তোমাদের ভালো লাগবে। মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, কোন তথ্যটি সঠিক তোমাদেরকে লিখতে হবে। এখানে বলেছে কোন তথ্যটি সঠিক নয় বলেছে, তাই না? তাহলে দেখো, রসস্ফীতি চাপের পার্থক্যের জন্য প্রকরণ চলন হয়। দেখো, রসস্ফীতি চাপের পার্থক্যের জন্য, দেখো রসস্ফীতি চাপের পার্থক্যের জন্য হ্যাঁ প্রকরণ চলন হয়। আর একটা কি চলন হয় রসস্ফীতির জন্য চাপের মধ্যে? আরেকটা, এই যে রসস্ফীতি রয়েছে এর সাথে আর একটা চলন সম্পর্ক আছে, যেটা হচ্ছে তোমাদের ন্যাস্টিক চলন। একটা চলন আর একটা আছে, সেটা হচ্ছে ন্যাস্টিক চলন। তাহলে রসস্ফীতি চাপের জন্য তোমাদের প্রকরণ চলন হচ্ছে আর ন্যাস্টিক চলন হচ্ছে, তাহলে অবশ্যই এই বাক্যটা ঠিক আছে। তারপর বলেছে স্পর্শজনিত উদ্দীপনার লজ্জাপতির পাতা মুদে আসে। হ্যাঁ, অবশ্যই এই লজ্জাপতির পাতা তোমাদের কি চলন দেখতে পাও? তোমরা দেখতে পাও যে সিসমোন্যাস্টিক চলন। তোমরা দেখতে পাও সিসমোন্যাস্টিক চলন, তাই না? আচ্ছা, আর কি দেখতে পাও? উদ্দীপকের গতিপথের অভিমুখ অনুসারে ট্রপিক চলন হয়। দেখো, ট্রপিক চলন যদি আমরা ভালো করে বলি তাহলে ট্রপিক চলনটা হচ্ছে একটা, যদি আমরা ট্রপিক চলনের ব্যাপারে একটু ভালো করে দেখি, ট্রপিক চলন হচ্ছে একটা দিক নির্ণীত চলন। উদ্দীপকের কি অনুসরণ করে? গতিপথ অনুসরণ করে। তাহলে ট্রপিক চলন হচ্ছে আমাদের এমন একটা চলন যে কিনা আমাদের উদ্দীপকের গতিপথ অনুসরণ করে চলছে। আচ্ছা, আর কি বলতে পারি? এই ট্রপিক চলনটা হচ্ছে এক ধরনের বক্র চলন, এক ধরনের বক্র চলন। যেমন ন্যাস্টিক চলন হচ্ছে এক ধরনের রসস্ফীতিজনিত চলন, সেরকম হচ্ছে একটা বক্র চলন, বা বলতে পারো তোমরা বৃদ্ধিজনিত চলন, এটাও তোমরা বলতে পারো। দেখো, এই উদ্দীপকের গতিপথ কিন্তু অনুসরণ করে ট্রপিক চলন, অবশ্যই করে। তাহলে এই বাক্যটাও কিন্তু তোমাদের সঠিক হয়ে গেল। তাহলে ভুল কোনটা রয়েছে? দেখো, উদ্দীপকের তীব্রতা ও গতিপথ অনুসারে বক্রচলনকে ট্যাকটিক চলন বলে। ট্যাকটিক চলন বানানটা একটু ভুল আছে, তোমরা ঠিক করে নেবে। দেখো, যদি তুমি ট্যাকটিক চলনটাকে ভালো করে দেখো, এখানে ট্যাকটিক চলনটাকে ভালো করে দেখো, তাহলে এ কিন্তু আমাদের দুটো জিনিসকেই, তীব্রতাকে অনুসরণ করে, তার সাথে সাথে আমাদের গতিপথও অনুসরণ করে। কার গতিপথ কার তীব্রতা? আমাদের যে উদ্দীপক রয়েছে তার গতিপথ তার তীব্রতা। তাহলে দুটোকেই কিন্তু অনুসরণ করছে। তাহলে ভুল কোথায়? দেখো, এখানে ট্যাকটিক চলনকে বক্র চলন বলা হয়েছে, তাই না? ট্যাকটিক চলনকে বক্র চলন বলা হয়েছে। তাহলে ট্যাকটিক চলন কখনোই একটা বক্র চলন নয়। এই ট্যাকটিক চলন হচ্ছে একটা আমাদের সামগ্রিক চলন। ট্যাকটিক চলন হচ্ছে একটা আমাদের সামগ্রিক চলন। বোঝাতে পারলাম ব্যাপারটা? তাহলে এখানে কি হলো দেখো, এইটা হয়ে যাবে তোমাদের কারেক্ট অ্যান্সার। এইটা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, যে উদ্দীপকের তীব্রতা ও গতিপথ অনুসারে বক্র চলনকে আমাদের ট্যাকটিক চলন বলে না, আমাদের সামগ্রিক চলন বলা হয়, তাই না? ট্যাকটিক হচ্ছে এক ধরনের সামগ্রিক চলন। চলো নেক্সট কোয়েশ্চেন। কোন জোটটি সঠিক নয়? ভালো করে বলো, কোন জোটটি সঠিক নয়? দেখো, অপরিণত ফলমোচন 24D। দেখো, প্রথমেই তোমরা অ্যান্সার পেয়ে গেলে। এই যে 24D রয়েছে, এই 24Dটা কি হিসেবে ব্যবহার করা হয়? আগাছা নাশক হিসেবে ব্যবহার করা হয়। কি হিসেবে ব্যবহার করা হয়? আগাছা নাশক হিসেবে ব্যবহার করা হচ্ছে, তাই না? আগাছা নাশক হিসেবে ব্যবহার করা হচ্ছে। বেশ। আচ্ছা, তাহলে এইটা তোমাদের প্রথমে অ্যান্সার হয়ে গেল। দেখো, এই যে সঠিক নয় বলেছে, তা বাকি অপশনগুলো আমরা একটু দেখে নিচ্ছি, কারণ আমরা একটা টেস্ট পেপারে সমস্ত অপশনগুলোকে খুবই সুন্দরভাবে ক্লিয়ার করবো। দেখো, সাইটোকাইনেসিস হচ্ছে কি? সাইটোকাইনিন, অবশ্যই সাইটোকাইনিন হবে। আর অনিষিক্ত ডিম্বাশয় থেকে সরাসরি ফল সৃষ্টি। দেখো, এইটাকে আমরা কি বলি? পার্থেনোকার্পি বলি। এইটাকে আমরা কি বলি? পার্থেনোকার্পি বলি, তাই না? আমরা কি বলি? পার্থেনোকার্পি। এটাকে আমরা বলি পার্থেনোকার্পি, তাই না? তাহলে অবশ্যই। আচ্ছা, কে সৃষ্টি করে? অক্সিন, তার সাথে সাথে জিব্রেলিনও থাকে। আচ্ছা, উদ্ভিদের পর্ব মধ্যে দৈর্ঘ্য বৃদ্ধি হচ্ছে জিব্রেলিন। অবশ্যই, যদি উদ্ভিদের পর্ব মধ্যে যে দৈর্ঘ্য বৃদ্ধি করে সেটা কি বলে? দেখো, এই যে আমি আগের দিনে একটা টেস্ট পেপারে বুঝিয়েছিলাম
যে এই যে একটা ধরো না তোমরা বাঁশ গাছকে নিয়েছো এরকম, তাহলে এইখানে একটা আমাদের কি থাকে বলো তো, গিটের মতো থাকে, আর এখানেও একটা গিটের মতো থাকে, একটা বাঁশ হচ্ছে একটা ঘাস, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে একটা পর্ব, আর এটা হচ্ছে একটা পর্ব, আর এই যে মিডিল কার যে দৈর্ঘ্যটা রয়েছে, এইটা হচ্ছে আমাদের পর্ব মধ্য, এটা হচ্ছে আমাদের পর্ব মধ্য, তাই না? তাহলে এই যে পর্ব মধ্যের দৈর্ঘ্যটা যদি বৃদ্ধি করে, এই পর্ব মধ্যের দৈর্ঘ্যটা যদি বৃদ্ধি করে, তখন তাকে আমরা কি বলবো বলতো? তখন তাকে এইটাকে বলবো বোল্টিং, তখন তাকে আমরা এটাকে বলবো বোল্টিং, তখন বলবো আমরা এটাকে বোল্টিং। তাহলে কারেক্ট অ্যান্সার কোনটা হয়ে যাবে তোমাদের? কারেক্ট অ্যান্সার হয়ে যাবে এইটা, ঠিক আছে? বাদ বাকি এইটাও সঠিক, তাই না? পর্ব মধ্যে দৈর্ঘ্য বৃদ্ধি, তা আমাদের জিব্রেলিন আর কি কি করে? জিব্রেলিন করে আমাদের সুপ্তবস্তা ভঙ্গন করে। কার সুপ্তবস্তা? বীজের সুপ্তবস্তা ভঙ্গন করে, মুকুলের সুপ্তবস্তা ভঙ্গন করে, তাই না? তাহলে এগুলো হচ্ছে জিব্রেলিনের কাজ, ঠিক আছে? যদি তোমরা বলো যে অক্সিজেনের আর কি কাজ, তাহলে অক্সিজেনের আরো এক কাজ আছে, শুধু যদি আমরা বলি যে প্রাকৃতিক অক্সিজেন, তাহলে বলবো তোমরা অগ্রস্থ প্রকটতা, তাই না? অগ্রস্থ প্রকটতা বলতে বোঝায় যে অগ্রমুকুলের দৈর্ঘ্য বৃদ্ধি ত্বরান্বিত করে, আর কাকিক মুকুলের বৃদ্ধি আমাদের ব্যাহত করে, তাই না? চলো নেক্সট কোয়েশ্চেন। বলছে বাম পক্ষ ডান পক্ষ সাজাতে হবে এখানে। দেখো এই কোয়েশ্চেন গুলো করার হচ্ছে একটা ট্রিক, এই কোয়েশ্চেন গুলো একটা বিশাল ট্রিকে করা যায়। কি ট্রিকে করতে পারবো? তোকে একটা ক্যাপসুল দিচ্ছি, তোমরা ভালো করে বুঝে নাও, এটা একটা ট্রিকের মাধ্যমে করা যায়। কি ট্রিক আছে এখানে? তোমাদেরকে দেখো যেইটা তুমি জানো, তুমি ধরো অ্যাকোয়াস হিউমার জানো, অথবা লেন্স জানো, অথবা আইরিস জানো, অথবা রেটিনা জানো, তুমি যেইটা জানো সেইটা কোন অপশন আছে সেটাকে মেলানোর চেষ্টা করবে। তুমি যদি ধরো এখানে লেন্সটাকে জানো, ভালো করে বুঝো, তুমি যদি লেন্সটাকে জানো, লেন্স কি করে? ফোকাস করে। লেন্স কি করে? ফোকাস করে, তাই না? লেন্স ফোকাস করে। তাহলে দুইয়ের সাথে কোনটা মিলছে? এ অপশন মিলছে। তাহলে এখানে দেখো দুইয়ের সাথে এখানে সি আছে, হবে না। এখানে দুইয়ের সাথে এ অপশন এখানে আছে, এখানে দুই অপশন সি আছে, এখানে দুই অপশন ডি আছে। তাহলে দেখো এগুলো একটাও হলো না, দুইয়ের সাথে আমাদের এ মিলছে না, তো একটাও হলো না। দেখো দুইয়ের সাথে এ মিলেছে, দেখো এটা কারেক্ট অ্যান্সার, চোখ বুঝে করে দাও। বাকি অপশনগুলো দেখার দরকারই নেই, তাই না? বাকি অপশনগুলো দেখার দরকারই নেই। এক্সামের সময় দেখো যে কোনো একটা অ্যান্সারকে ধরবে এবং সেটা অপশন যখন মিলে যাচ্ছে তখন তুমি এটা চোখ বন্ধ করে দেবে, তাই না? কারণ বাকি অপশনগুলোতে তো দুইয়ের সাথে এ একটাতেও নাই। তাহলে খুব সময়টাকে তুমি আরো সেভ করতে পারবে। আচ্ছা বাকি অপশনগুলো আমরা দেখে নিই। দেখো রেটিনা নিচে থেকে হচ্ছে, রেটিনা কি করছে এখানে? রেটিনা আমাদের কি করছে? আলোটাকে কি করছে? দেখো এই যে রেটিনা, যে তোমার চোখের ছবিটা যদি আঁকো এখানে, তাহলে কি হচ্ছে? এই যে এখানে লেন্স রয়েছে আর এখানে আমাদের রেটিনা রয়েছে, তাহলে এই রেটিনার মধ্যে কি হচ্ছে? যে আমাদের প্রতিবিম্বগুলো তৈরি হচ্ছে, রেটিনার মধ্যে আমাদের প্রতিবিম্বগুলো তৈরি হচ্ছে। তাহলে এ কি করছে? আমাদের আলো শোষণ করছে, তাই না? কি করছে? আমাদের আলো শোষণ করছে। আচ্ছা আইরিস কি করছে? আইরিস কি করছে? আমাদের আলো নিয়ন্ত্রণ করছে। আর অ্যাকোয়াস হিউমার কি করছে? আমাদের চাপ নিয়ন্ত্রণ করছে। অ্যাকোয়াস হিউমার কোথায় থাকে? এই যে আমাদের যে লেন্স আছে, এই যে লেন্স আছে তার বাইরে একটা এরকম করে কর্নিয়া আছে, এই কর্নিয়া আর লেন্সের যে মিডলে যে জায়গাটা, এখানে আছে আমাদের অ্যাকোয়াস হিউমার, ঠিক আছে? বোঝাতে পারলাম? আর এই অ্যাকোয়াস হিউমার কি করছে? আমাদের একটা প্রতিসারক মাধ্যম হিসেবেও কাজ করছে, তার সাথে সাথে আমাদের চোখে যে চাপ আছে সেটা ভিট্রিয়াস হিউমারও নিয়ন্ত্রণ করে, অ্যাকোয়াস হিউমারও নিয়ন্ত্রণ করে। আচ্ছা 1.4 সঠিক তথ্যগুলি নির্বাচন করো। নন সিস্টার ক্রোমাটিড দ্বয়ের মধ্যে ক্রসিং ওভার হয়। দেখো ভালো করে বোঝো, নন সিস্টার ক্রোমাটিড কাকে বলে। যদি আমি এখানে একটা ক্রোমোজোম আঁকলাম, দেখো ভালো করে বুঝতে হবে ব্যাপারটা। দেখো এই একটা ক্রোমোজোম, এখানে আর একটা ক্রোমোজোম আমি আঁকবো, আর একটা ক্রোমোজোম আমি আঁকছি, এর পাশেই আঁকছি, ঠিক আছে? তাহলে এই একটা ক্রোমোজোম, একটা ক্রোমোজোম। এইবার এই যে এইগুলো কি? এইগুলো হচ্ছে একটা ক্রোমাটিড, এইগুলো হচ্ছে একটা ক্রোমাটিড, তাই না? এইবার এই ক্রোমোজোমের, একটা ক্রোমোজোমে দুটো করে ক্রোমাটিড রয়েছে, তো একে অপরের হচ্ছে সিস্টার ক্রোমাটিড, একে অপরের হচ্ছে সিস্টার ক্রোমাটিড। বোঝাতে পারলাম? কিন্তু এই যে একটা ক্রোমোজোমের একটা ক্রোমাটিড আর অন্য একটা ক্রোমোজোমের আর একটা ক্রোমাটিড, সেইটা হয়ে যাচ্ছে নন সিস্টার ক্রোমাটিড, নন সিস্টার ক্রোমাটিড। বোঝাতে পারলাম? হ্যাঁ কি না? তাহলে দুটো হোমোলগাস ক্রোমোজোম যখন একসাথে থাকবে, তখন একটা ক্রোমোজোমের একটা ক্রোমাটিড আর অপর একটা ক্রোমোজোমের আর একটা ক্রোমাটিড, দুটোকে আমরা বলবো নন সিস্টার ক্রোমাটিড। এবার এই নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে আমাদের কি হচ্ছে? ক্রসিং ওভারটা ঘটে। তাহলে এই ছবিটাতে ভালো করে বোঝো যে এইটা হচ্ছে একটা, এইটা হচ্ছে একটা ক্রোমাটিড আর এই ক্রোমোজোমের এইটা একটা ক্রোমাটিড, তাহলে এরা একে অপরে কিন্তু নন সিস্টার ক্রোমাটিড। এবার দেখো এরা কাছাকাছি চলে এসেছে, এরা কাছাকাছি চলে আসার পরে একটা এক্স আকৃতি গঠন করেছে, এইটাকে বলা হয় কায়াজমা। এই এক্স আকৃতি স্ট্রাকচারটাকে বলা হয় কায়াজমা। তাহলে দেখো নন সিস্টার ক্রোমাটিড দ্বয়ের মধ্যে কিন্তু আমাদের কি হচ্ছে? খণ্ড বিনিময় ঘটছে বা ক্রসিং ওভার ঘটছে, এবং ক্রসিং ওভার ঘটার পরে কি হচ্ছে? যে এর যে কিছুটা অংশ এই লালটার মধ্যে চলে আসে এবং লালের কিছুটা অংশ নীলের মধ্যে চলে আসে। দেখো এই লাল ক্রোমোজোমের অংশটা এই নীলটার মধ্যে চলে এসেছে, এবং নীলটা কোথায় চলে গেছে? আমাদের লালটার মধ্যে চলে। তো ভালো করে আমি বোঝাচ্ছি, এই পেন গুলোর দিকে ভালো করে তাকাও।
দেখো এই দুটো হচ্ছে দুটো ক্রোমোজোমের নন সিস্টার ক্রোমাটিড, এই দুটো হচ্ছে নন সিস্টার ক্রোমাটিড, ঠিক আছে। এবার এদের মধ্যে কি হবে, ক্রসিং ওভার হবে, বা তোমরা বলতে পারো যে আমাদের খণ্ড বিনিময় ঘটবে। তখন কি হবে, এরা একটা এক্স আকৃতি গঠন তৈরি করবে, এরা একটা এক্স আকৃতি গঠন তৈরি করবে। এবার যখন এক্স আকৃতি গঠন তৈরি করবে তখন কি হবে, যে এর একটা অংশ, এই যে এই পেনটার একটা অংশ কোথায় চলে যাবে, এই পেনটার একটা অংশ কোথায় চলে আসবে, যে এর মধ্যে চলে আসবে, আর এইটা চলে আসবে এর মধ্যে। দেন কি হবে, এরা দুজনে আবার কিন্তু নিজের নিজের জায়গাতে চলে যাবে। তো দেখো এই পেনটার ঢাকনাটা এখানে চলে এলো এবং এই লাল পেনের ঢাকনাটা কিন্তু এখানে চলে এলো। তাহলে এখানে কি হলো, যে খণ্ড বিনিময় ঘটে গেল, বা তোমরা বলতে পারো এখানে ক্রসিং ওভার হয়ে গেল। তাহলে ক্রসিং ওভারটা অলওয়েজ কার মধ্যে ঘটে, নন সিস্টার ক্রোমাটিডের মধ্যেই ঘটে। সিস্টার ক্রোমাটিডের মধ্যে কখনো কিন্তু আমাদের কি ঘটবে না, আমাদের ক্রসিং ওভার ঘটবে না। ঠিক আছে, বোঝাতে পারলাম? তাহলে অবশ্যই প্রথমটা কিন্তু আমাদের ঠিক আছে। আচ্ছা, তারপরটা বলো যে ক্রসিং ওভারের ফলে প্রজাতি ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক থাকে না, এটা কিন্তু ভুল। তার কারণ আমাদের মিওসিসের মিওসিসের একটা প্রসেস হচ্ছে ক্রসিং ওভার, কিন্তু ওভারঅল প্রসেসটা হচ্ছে মিওসিস। তাই সেই মিওসিসের জন্য আমাদের ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক থাকে। তারপরে কি হচ্ছে, যে ক্রসিং ওভারের ফলে নতুন জিন সৃষ্টি হয় না, এটা তোমরা বলতে পারো না। অ্যাকচুয়ালি নতুন জিন সৃষ্টি আরো অনেক কারণে হতে পারে, যে শুধু ক্রসিং ওভারের ফলে হচ্ছে তা নয়। এই ক্রসিং ওভারের ফলে তোমরা এটা জেনারেলি তোমাদের বলা যায় না, ঠিক আছে। আর এখানে এই অপশনটা আর একটু ভালো করে দিতে পারতো ওরা, বাট কেন দেয়নি জানি না। বাট ক্রসিং ওভারের সময় কি কায়াজমা গঠিত হয়? অবশ্যই হয়, যে এক্স আকৃতি গঠনটা হয় সেটাই হচ্ছে কায়াজমা। তাহলে একমাত্র 1 আর 4 হচ্ছে সঠিক। তাহলে 1 আর 4 আমাদের অপশন এ তে আছে, তাহলে এটা হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। আশা করছি বোঝাতে পারলাম। দেখো আমাদের ভিডিওগুলো তোমরা কিন্তু বিনা অ্যাডে দেখতে পাবে, মিডিলে কোনো অ্যাড চলবে না, মনটাকে একাগ্র করে তোমরা কিন্তু এই ভিডিওগুলোকে দেখতে পারবে। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর তোমরা কি করবে, বন্ধুদের সাথে ভিডিওগুলোকে একটু শেয়ার করে দেবে। আর পরবর্তী ভিডিওগুলো কিন্তু আমাদের ক্যারিয়ার দিশারি 9-10 চ্যানেলটাতে আসবে, ঠিক আছে, মনে রাখবে চ্যানেলটা, ওই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রাখবে। ওকে, চলো। একটি সংকরণ পরীক্ষায় 75% বেঁটে গাছ পাওয়া যাবে যে শর্তে। আচ্ছা, এই কোয়েশ্চেনটা আমি তোমাদের বলে দিচ্ছি, এবিটিএ টেস্ট পেপারে ভুল দেওয়া আছে। এই কোয়েশ্চেনটা এবিটিএ টেস্ট পেপারে ভুল দেওয়া আছে, তবুও আমি লিখে নিয়ে চলে এসেছি, কারণ তোমরা বলতে পারো স্যার এই কোয়েশ্চেনটা করালেন না কেন। তো আমি তোমাদেরকে বলে দিচ্ছি, দেখো কোয়েশ্চেনটা ভালো করে বোঝো। 75% বেঁটে কখনোই পাওয়া যায় না। 75% বেঁটে তুমি কোনো রকমেই পাবে না, যদি এইটাও করো তোমরা তাও 75% বেঁটে পাবে না। দেখো এই যে ক্যাপিটাল টিটার সাথে যখন এই স্মল টিটা মেশাবে তখন এটা হবে, এবং এটার সাথে আবার যখন এটা মেশাবে তখন এইটা হয়ে যাবে, তাই না? তো দুটো তো লম্বা গাছ অলরেডি পেয়ে গেলে, তো 75% বেঁটে কখনোই হবে না। 75% বেঁটের জায়গাতে যদি এটা না দিয়ে এখানে লম্বা বলতো, তখন কিন্তু এটার উত্তর হয়ে যেত, দেখো এইটা হয়ে যেত উত্তর। তখন কিন্তু এই ক্রসটা করলে তোমরা 75% লম্বা পেয়ে যেতে। তো মেবি প্রিন্ট মিস্টেক বা কিছু একটা হতে পারে, তোমাদের কিন্তু এই কোয়েশ্চেনটা এরা ভুল দিয়েছে, তো এটাকে স্কিপ করে যাও। চলো, মূল থেকে অস্থানিক মুকুল সৃষ্টি করতে সক্ষম। তাহলে মূল থেকে অস্থানিক মুকুল, দেখো ভালো করে বুঝছো, এখানে মূল বলতে কি পড়েছে, আমরা অস্থানিক যেসব পড়েছি সেখানের মধ্যে কি কি পড়েছি, একটা কাণ্ড পড়েছি, পাতা পড়েছি, আর মূল পড়েছি, তাই না? তাহলে এই যে মূলটা রয়েছে এখানে অপশনগুলো ভালো দেখো, চুপড়ি আলুর মধ্যে কিন্তু আমাদের কি হয় না, এরকম ভাবে অস্থানিক মুকুল মূল থেকে সৃষ্টি হয় না। আচ্ছা, রাঙা আলুর মধ্যে আমাদের কন্দাল মূল সৃষ্টি হয়। কি হয়? কন্দাল মূল সৃষ্টি হয়, ঠিক আছে। আচ্ছা, আদা থানকুনি, এটা আরো হবে না, হবে কোনটা অ্যান্সার, দেখো রাঙা আলু আর পটল, ঠিক আছে। এই যে এই রাঙা আলুর মধ্যে কি সৃষ্টি হচ্ছে, কন্দাল মূল, এবং এই কন্দাল মূল থেকেই সৃষ্টি হয় মুকুল, এই কন্দাল মূল থেকে সৃষ্টি হয় মুকুল, এবং এই মুকুল থেকেই নতুন চারা গাছ সৃষ্টি হয়। তাহলে এখানে রাঙা আলু পটলের মধ্যে কিন্তু হয়, পটলের মধ্যে কাণ্ড থেকেও কিন্তু মূল সৃষ্টি হয়, আর আমাদের মূল থেকেও কিন্তু এই মুকুলটা সৃষ্টি হয়। আমাদের রাঙা আলুতে শুধু অলরেডি কাণ্ড থেকে সৃষ্টি হবে, ঠিক আছে, অলরেডি শুধুমাত্র কাণ্ড থেকে একটা মূল সৃষ্টি হবে, অস্থানিক মূল, এবং সেই অস্থানিক মূল থেকে মুকুল সৃষ্টি হবে। বোঝাতে পেরেছি? এবং তাহলে এটা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে রাঙা আলু। বাদ বাকিগুলো কিন্তু আমাদের অপশনের সাথে যাচ্ছে না, মানে কোয়েশ্চেনের সাথে যাচ্ছে না। নেক্সট, পুরুষের বর্ণান্ধতার জন্য দায়ী। আচ্ছা, বর্ণান্ধতা ব্যাপারটা কি, দেখো বর্ণান্ধতা হচ্ছে আমাদের জেনারেলি যে এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন রোগ, তাই না? এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন রোগ। আচ্ছা, এর যে প্রকট, এটাকে আমরা কি দিয়ে লিখি বলতো, সি প্লাস দিয়ে, আর এর যে প্রচ্ছন্ন জিন সেটাকে আমরা লিখি সি দিয়ে, তাই না? তাহলে যদি কোনো একটা মহিলাকে আমি লিখতে চাই এরকম ভাবে, তাহলে এ হয়ে যাবে স্বাভাবিক মহিলা, এ হয়ে যাবে স্বাভাবিক মহিলা। যদি আমি এরকম ভাবে লিখি এক্স সি প্লাস এক্স সি, তাহলে এইটা হয়ে যাবে বাহক, বা যদি আমরা এটাকে এরকম লিখি তাহলে এ হয়ে যাবে আক্রান্ত। কিন্তু এই ব্যাপারগুলো যদি আমি পুরুষের ক্ষেত্রে লিখি, যদি এক্স সি প্লাস ওয়াই থাকে তাহলে এ হচ্ছে স্বাভাবিক, আর যদি এক্স সি ওয়াই থাকে, কারণ এই যে সিটা রয়েছে এই সিটা দেখো প্রচ্ছন্ন, আর এই যে উপরে লিখেছি প্রচ্ছন্ন রোগ,
তার মানে প্রচ্ছন্ন জিনটা থাকলেই সে আক্রান্ত হয়ে যাবে। কেন আক্রান্ত হয়ে যাবে? দেখো এক্সি এ হয়ে যাবে আক্রান্ত। কেন আক্রান্ত হয়ে যাবে? তার কারণ এইখানে যখন আমি মহিলা করছিলাম তখন তার কাছে দুটো অপশন রয়েছিল, দুটো এক্স, যে কোনো দুটোর মধ্যে একটাতে যদি আমাদের প্রচ্ছন্ন জিন থাকছিল তাহলে সেটা প্রকাশ পাচ্ছিল না, তার কারণ এখানে প্রকট জিনটা অলরেডি আছে। যদি এখানে এক্স সি আর এক্সি থাকে, দুটোই প্রচ্ছন্ন জিন সমসংকর অবস্থায় চলে আসে, তখন কিন্তু তারা প্রকাশ পেয়ে যাবে, সেই মহিলাটা হয়ে যাবে আক্রান্ত। ঠিক বোঝাতে পেরেছি? কিন্তু পুরুষদের ক্ষেত্রে এক্স যেটা থাকবে, প্রকট থাকুক আর প্রচ্ছন্ন থাকুক, যেটা থাকবে সেটা কিন্তু প্রকাশ পেয়ে যাবে। তাহলে এখানে ব্যাপারটা কি ঘটছে? এখানে ব্যাপারটা ঘটছে যে এখানে পুরুষদের মধ্যে যে কোনো একটা প্রচ্ছন্ন জিন থাকলেই কিন্তু সে আক্রান্ত হয়ে যাচ্ছে। কোয়েশ্চেনটা তো ওটাই করেছে যে পুরুষের বর্ণনার জন্য দায়ী কে? তাহলে এক্স ক্রোমোজোমের জন্য একটি প্রচ্ছন্ন জিন, এটাই তো আমি বোঝালাম যে এক্স ক্রোমোজোমে বর্তমান একটি প্রচ্ছন্ন জিন কিন্তু সে একটা ব্যক্তিকে আক্রান্ত করে দিতে পারে। ওয়াই ক্রোমোজোম দ্বারা তো আমাদের বর্ণান্ততা হয় না, ঠিক আছে? ওয়াই ক্রোমোজোমে যেসব রোগগুলো দেখা যায় সেগুলোকে বলা হয় হোল্যান্ড্রিক জিন, ঠিক আছে? রোগগুলো না, যেসব জিনগুলো বহন করে, ঠিক আছে, এগুলোকে হোল্যান্ড্রিক জিন বলা হয়। ঠিক আছে, বোঝাতে পারবো? বোঝাতে পারলাম আমি তোমাদেরকে? এক্স ক্রোমোজোমের একটি প্রচ্ছন্ন মিউট্যান্ট জিন, এটা আরো হবে না, ঠিক আছে? এই যে মিউট্যান্ট বলে দিয়েছে এটার জন্য আর হবে না। এক্স ওয়াই ক্রোমোজোমের একটি করে ওয়াই ক্রোমোজোমে তো অবশ্যই বর্ণান্ততা নয়, তাহলে এটাও আমাদের অ্যান্সার হলো না, তাহলে অপশন হয়ে গেল, অ্যান্সার হলো অপশন এ। আচ্ছা, নিউক্লিক অ্যাসিড তো জীবন সৃষ্টির আদি সংগঠন, ঠিক হলো। আচ্ছা, নিউক্লিক অ্যাসিডে আমরা পড়েছিলাম, কোনটা পড়েছিলাম বলতো? প্রোটোসেল কথাটা, প্রোটোসেল, এটাই অ্যান্সার হওয়ার কথা ছিল, কিন্তু এখানে প্রোটোসেল কোথাও দেখতে পাচ্ছ না। প্রোটোবায়ন্ট দেখতে পাচ্ছ, মাইক্রোস্ফিয়ার দেখতে পাচ্ছ, কোয়াসারভেট দেখতে পাচ্ছ, আর হট ডাইলুট সব দেখতে পাচ্ছ। আচ্ছা, বলে রাখি এই প্রোটোসেলই হচ্ছে আমাদের প্রোটোবায়ন্ট, এই প্রোটোসেলই হচ্ছে আমাদের প্রোটোবায়ন্ট, ঠিক আছে? তাহলে অ্যান্সার হয়ে যাবে প্রোটোবায়ন্ট। আচ্ছা, এবার যদি তোমাদের কোয়েশ্চেন দেয় মাইক্রোস্ফিয়ার, মাইক্রোস্ফিয়ার কে বলেছিল? সিডনি ফক্স। মাইক্রোস্ফিয়ার কে বলেছিল? সিডনি ফক্স। আচ্ছা, হট ডাইলুট সুপ কে? আর কি আমাদের কোয়াসারভেট কে বলেছিল? কোয়াসারভেট আর একটা বিজ্ঞানী আমাদের আছে যার নাম হচ্ছে ওপারি। তাহলে কোয়াসারভেট বলেছিল আমাদের ওপারিন, আর আমাদের হট ডাইলুট সুপ বলেছিল হ্যালডেন। ঠিক আছে, বোঝাতে পারলাম? চলো নেক্সট কোয়েশ্চেন, যে পায়রার কোন অঙ্গ দেহ হালকা করার জন্য উপস্থিত? দেখো পায়রার মধ্যে এমন কোন অঙ্গ আছে যে সেটা তার দেহকে আরো হালকা করে? কোন অঙ্গ এমন আছে? সেটা হচ্ছে, দেখো, ফুসফুসের অতিরিক্ত বায়ুথলি, না বাম ডিম্বাশয়, না দাঁত, না মূত্রাশয়? ভালো করে বোঝো। এইটা হচ্ছে আমাদের একদম কারেক্ট অ্যান্সার, যেটা হয়ে যাবে যে ফুসফুসের অতিরিক্ত বায়ুথলি। কটা বায়ুথলি আছে? 9টি প্রধান, আর আমাদের আরো 4টি আছে, যেটা হচ্ছে আমাদের অপ্রধান। ঠিক আছে, 9টি প্রধান, 4টি অপ্রধান। এবার এই 9টার মধ্যেই বলে দেবে যে কটা যুগ্ম কটা অযুগ্ম। ঠিক আছে, এর মধ্যে 4টি হচ্ছে অযুগ্ম, সরি 4টি হচ্ছে আমাদের যুগ্ম। ঠিক আছে, 4টি হচ্ছে আমাদের যুগ্ম। বুঝতে পারলাম? 4টি যুগ্ম, 1টি অযুগ্ম, তাহলে হয়ে গেল 9টি প্রধান এবং 4টি অপ্রধান। কি আছে? বায়ুথলি, যা কিনা পায়রার দেহকে হালকা করছে। এগুলো কিন্তু অনুপস্থিত থাকে, বাম ডিম্বাশয়ে অনুপস্থিত থাকে। ঠিক আছে, তাহলে পায়রার বায়ুথলি পায়রাকে আকাশে ওড়ার জন্য কিন্তু কি করছে? আরো শরীরকে হালকা করে দিচ্ছে। ঠিক আছে, এই যে ছবিগুলো দেখে নাও, এখানে দেখো 1 2 3 4 5 6 7 8 9, ঠিক আছে, প্রধানগুলো এখানে দেওয়া আছে, জাস্ট ছবিটা দেওয়া আছে, তোমরা দেখে নেবে, লেভেলগুলো দেখতে হবে না, হলে ইংলিশে করা আছে। নেক্সট কোয়েশ্চেন, বায়ুতে N2 এবং O2 বা N2 এবং, আচ্ছা এখানে ও দিয়েছে, এখানে O2 দিলেও পারতো না। O2 গ্যাস যুক্ত হয় যার প্রভাবে। দেখো এইখানে জাস্ট বলেছে যে N2O2 যুক্ত হয় কিসের জন্য বা কার প্রভাবে যুক্ত হয়। অপশন পড়ো, বজ্রপাত, নাকি বৃষ্টিপাত বজ্রপাত, নাকি ইউভি রশ্মি, না সব করে। দেখো বৃষ্টিপাতের জন্য তো N2 আর O2 যুক্ত হবে না, তাই না? বৃষ্টিপাতের জন্য তো হবে না, তাহলে কার জন্য হবে? দেখো বজ্রপাত হতে পারে, একমাত্র বজ্রপাতই হতে পারে, তার জন্য N2 আর O2 যুক্ত হবে। ইউভি রশ্মির জন্য হবে না, সবকটি তো আরো হবে না। তার মানে একমাত্র অ্যান্সার হয়ে গেল বজ্রপাত, যার জন্য কিন্তু আমাদের N2 আর O2 বা নাইট্রোজেন এবং অক্সিজেন একসাথে যুক্ত হয়। ঠিক আছে, মানে বাকি পরের অপশনগুলো তোমাদেরকে জিজ্ঞাসা করেনি কোয়েশ্চেনে, জাস্ট বলেছে যে N2O2 যুক্ত হয় কিভাবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের নাইট্রিফিকেশনের একটা ধাপ, প্রথম ধাপটা। ঠিক আছে, প্রাকৃতিক উপায় কিভাবে নাইট্রোজেন আমাদের মাটির মধ্যে আসে সেটা বলেছিল। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন, কোনটিতে কেবল অনুমতিক্রমে গবেষণার জন্য প্রবেশ করা যায়? আচ্ছা দেখো, সংরক্ষিত বন মানে হচ্ছে রিজার্ভ ফরেস্ট, বায়োস্ফিয়ার রিজার্ভ, নাকি জাতীয় উদ্যান, নাকি অভয়ারণ্য? দেখো ভালো করে বুঝতে হবে এই ব্যাপারটা। এখানে রিজার্ভ ফরেস্টে তুমি কোনো রকমই অনুমোদন পাবেই না ঢোকার জন্য, জাতীয় উদ্যানেও কোনো রকম ভাবে প্রবেশ করতে তুমি পারবে না, ওটা পুরো রেস্ট্রিক্টেড এরিয়া থাকে। ঠিক আছে, আর অভয়ারণ্য তুমি কিন্তু পারবে না। তাহলে একমাত্র গবেষণার জন্য প্রবেশ করার জন্য তোমাদের কি করতে হবে? বায়োস্ফিয়ার যেতে হবে। আচ্ছা, বায়োস্ফিয়ারে কি 3টে অঞ্চল থাকে একদম, এই যে বাইরের অঞ্চলটাকে, এই বাইরের অঞ্চলটাকে আমাদের কি বলবো? দেখো 3টে অঞ্চল, এই যে একদম যে ভেতরে যে সবুজ অঞ্চলটা রয়েছে এইটাকে আমরা বলবো কোর অঞ্চল, এটাকে আমরা বলবো কোর এরিয়া। ঠিক আছে, বোঝাতে পারলাম? আচ্ছা, তার যে বাইরেরটা তাকে আমরা বলবো বাফার এরিয়া, তার যে বাইরেটা সেটাকে আমরা বলবো বাফার এরিয়া। একদম
একদম বাইরেটাকে বলবো আমরা ট্রানজিশন এরিয়া, একদম বাইরেটাকে বলবো আমরা ট্রানজিশন এরিয়া। দেখো এখানে লেখা আছে কোর এরিয়া, বাফার এরিয়া, ট্রানজিশন এরিয়া। এবার দেখো এখানে যে ছোট ছোট ঘরের চিহ্নগুলো রয়েছে, তার মানে এইখানে এই যে এই জায়গাগুলোতে মানে ট্রানজিশন এরিয়াতে তুমি ঘর করে বসবাস করতে বা স্থানীয়রা ঘর করে বসবাস করতে পারবে, বা চাষাবাদ এসবগুলো করতে পারে, তুমি যে পিকনিক বক্স বা যে পিকনিক ফিকনিক করে চলে আসতে পারবে, ঠিক আছে, জাস্ট কথার কথা বলছি। কিন্তু এই যে বাফার সরি কোর অঞ্চলে এইসব কিছুই করা যাবে না, কারোরই অনুমতি নেই ওখানে প্রবেশ করার জন্য। কিন্তু এই যে বাফার অঞ্চল রয়েছে, এই বাফার অঞ্চলটাতে তুমি কিন্তু যেতে পারো, গবেষণা এগুলো করতে পারো, ঠিক আছে, এডুকেশনাল ট্যুর, রিসার্চ ট্যুর, এগুলো তুমি করতে পারো, ঠিক আছে। কোথায় করতে পারো? বাফার অঞ্চলে করতে পারো। কোর অঞ্চলে সবাই রেস্ট্রিক্টেড, কোর অঞ্চলে কিন্তু তুমি কোথাও কিছু পারবে না, একমাত্র বাফারে তুমি কিন্তু পারবে, ঠিক আছে। আর বাকি ট্রানজেকশন এরিয়াতে চাষাবাদ হতে পারে, মানুষজন বসবাস করতে পারে, ঠিক আছে, এগুলো সব হতে পারে, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেন। যে সংস্থাটি তৈরি হয়েছিল যার উদ্যোগে? আচ্ছা, জেএফএম হচ্ছে আমাদের জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট। জেএফএম হচ্ছে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট, তাই না? তাহলে এটা কোথায় তৈরি হয়েছিল বলতো? তোমাদের মেদিনীপুরের আড়াবাড়ি জঙ্গলে, তাই না? মেদিনীপুরের আড়াবাড়ি জঙ্গলে কি জঙ্গল ছিল? শাল ছিল, শাল গাছ ছিল, তাই না? আচ্ছা, তখন কে চেয়ারম্যান ছিল? আমাদের AK ব্যানার্জি, ঠিক আছে। এবার এটা কে তৈরি করেছিল বলতো? একদম রাজ্য সরকার হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, একদম রাজ্য সরকার হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। আচ্ছা, এইগুলো নয়, এই যে ম্যাবের ফুল ফর্ম কি? ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার, ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার। আচ্ছা, কেন্দ্রীয় সরকার তৈরি করেনি। আচ্ছা, ইউনেস্কো তৈরি করেনি। আর ইউনেস্কোর ফুল ফর্ম হচ্ছে ইউনাইটেড নেশন এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। মাঝে মাঝে মানে মাইনাসের চান্সেস থাকে তোমাদের ইউনেস্কো ফুল ফর্ম জিজ্ঞেস করা, কিন্তু MAB ফুল ফর্মটা কিন্তু ম্যাক্সিমাম টাইম জিজ্ঞেস করে থাকে, ওই জন্য আমি বলে দিলাম, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, লোথিয়ান দ্বীপে কি সংগ্রহ করা হয়? বড় করে হাঁ করে আছে, দেখো কি হাঁ করে আছে? কুমির হাঁ করে আছে। তো লোথিয়ান দ্বীপে কি আমাদের সংরক্ষণ করা হয়? সেটা হচ্ছে আমাদের কুমির। বাদ বাকি বাঘ হচ্ছে সুন্দরবনে করা হয়। গঙ্গা শুশুক তো তোমরা জানো যে এখন লুপ্ত প্রায়ের দিকে অনেকটা চলে যাচ্ছে, দেখা যায় না, শকুন হবে না, ঠিক আছে, বোঝাতে পারলাম? বোঝাতে পারলাম একদম কারেক্ট। চলো নেক্সট, বায়োজেনেটিক সূত্রে প্রণেতা বা বায়োজেনেটিক সূত্র কে দিয়েছিল? ঠিক আছে, দেখো বায়োজেনেটিক সূত্র দিয়েছিল আমাদের হেকেল। কে দিয়েছিল? আমাদের হেকেল। হেকেল কি বলেছিল? যে ব্যক্তিজনই জাতিজনই পুনরাবৃত্তি ঘটায়, এটা হচ্ছে বায়োজেনেটিক সূত্র। এবার এইখানে একটা জিনিস জেনে রাখো, এই যে হুগো দা ব্রিজ কি বলেছিল? মিউটেশন তত্ত্ব দিয়েছিল, মিউটেশন তত্ত্ব দিয়েছিল। আর ভাইসম্যান কি করেছিল বলতো? যে ইন্দুরের যে আমাদের লেজ 21তম যে প্রজাতি প্রজন্ম অব্দি যে ইন্দুরের লেজগুলোকে কেটেছিল, তারপরেও যে প্রজন্মটা হয়েছিল তার মধ্যে কিন্তু লেজ ছিল, মানে অঙ্গের ব্যবহার অব্যবহার যে সূত্রটা ছিল সেটাকে কিন্তু এ ভুল প্রমাণ করেছিল আমাদের আমাদের ভাইসম্যান, ঠিক আছে, যে বিখ্যাত বিজ্ঞানী ভাইসম্যান। তো বাদ বাকিগুলো হবে না, একমাত্র আমাদের হয়ে যাবে হেকেল, বায়োজেনেটিক সূত্রের প্রবক্তা। আচ্ছা, কোনটি শারীরবৃত্তীয় অভিযোজন? ভালো করে বুঝতে হবে যে কোনটি শারীরবৃত্তীয় অভিযোজন। আচ্ছা, প্রথমে এই অপশন দুটো দেখো, মৌমাছির ওয়াগেল নৃত্য আর শিম্পাঞ্জির বাদাম ছাড়ানো, এই দুটো তো হচ্ছে আচরণগত, এই দুটো তো হচ্ছে আচরণগত। আচ্ছা, এই রুই মাছটা কি হচ্ছে বলতো? রুই মাছটা হচ্ছে আমাদের অঙ্গ সংস্থানগত। রুই মাছটা হচ্ছে আমাদের অঙ্গ সংস্থানগত। আর সুন্দরীর লবণ গ্রন্থি, তাহলে এইটা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, শারীরবৃত্তীয় অভিযোজন। আচ্ছা, এই লবণ গ্রন্থি ব্যাপারটা কি? ভালো করে বোঝো। এই যে পাতা আছে ওদের, এই যে পাতা আছে, এই পাতার মধ্যে ধরো না, এই পাতার মধ্যে ছোট ছোট লবণ গ্রন্থি আছে, যার মধ্যে কি না এই অতিরিক্ত পরিমাণ যে লবণগুলো রয়েছে, এই লবণ গ্রন্থির মধ্যে জমা হচ্ছে, এই লবণ গ্রন্থির মধ্যে জমা হচ্ছে। এইবার একটা কচি পাতা আছে, ধরো নর্মাল একটা কচি পাতা, এই যে কচি পাতা রয়েছে এর মধ্যে কম লবণ আছে, আর একটা একদম বয়স্ক পাতা, তাহলে এর মধ্যে বেশি লবণ আছে, এর মধ্যে বেশি লবণ আছে। কম কম যে কচি পাতা বা একদম ছোট সবে পাতা শুরু হয়েছে তার মধ্যে কম লবণ, ওই যে লবণ গ্রন্থিগুলো রয়েছে ওদের মধ্যে কি জমা হচ্ছে, যে অতিরিক্ত পরিমাণ লবণটাও শোষণ করে ফেলেছে মাটি থেকে, লবণাক্ত মাটি তো, তাহলে যে অতিরিক্ত লবণটা গ্রহণ করে ফেলেছে সেটা ওই লবণ গ্রন্থির মধ্যে জমা রেখে দিচ্ছে। তাহলে একটা কচি পাতার মধ্যে কম লবণ থাকবে, একটা বড় পাতার মধ্যে বেশি লবণ থাকবে। তাহলে যখন গাছটা পাতা ঝরাবে, নিজে কচি পাতাটা ঝরাবে না, একদম বড় পাতাটা ঝরাবে, একদম বৃদ্ধ পাতাটা ঝরাবে, যে পাতাগুলো পেকে গেছে সেই পাতাটাকে ঝরিয়ে দেবে। ওই পেকে যাওয়া পাতা বা বড় হয়ে যাওয়া পাতার মধ্যে বেশি পরিমাণ লবণ থাকবে। তাহলে ওরা কি করে, যে ওই বেশি পরিমাণ লবণটা ওই পাতার সাথেও তাদের শরীর থেকে ঝরে যায়, ঠিক আছে, বোঝাতে পারলাম? এইটা হচ্ছে তাদের লবণ গ্রন্থির ভূমিকা। আচ্ছা, রুই মাছের পটকা কি? এরকম টাইপের দুটো প্রকোষ্ঠ পাবে তোমরা। তাহলে এইটা হচ্ছে রেড গ্রন্থি, এটা হচ্ছে রেড গ্রন্থি, আর এটা হচ্ছে রেটিয়া মিরাবিলিয়া,
রেটিয়া মিরাবিলিয়া, ঠিক আছে। তো এ কি করে, আমাদের অক্সিজেন গ্যাসটাকে তৈরি করে, আর রেটিয়া মিরাবিলিয়া অক্সিজেন গ্যাসটাকে শোষণ করে, ঠিক আছে, বোঝাতে পেরেছি। রেড গ্রন্থি অক্সিজেন গ্যাসটাকে তৈরি করে, আর রেটিয়া মিরাবিলিয়া শোষণ করে। চলো নেক্সট কোয়েশ্চেন। অ্যাড্রিনালিন স্নায়ু স্পন্দন পরিবহনে সক্ষম। অবশ্যই দেখো, এখানে কি করতে হবে, সত্য মিথ্যা করতে হবে। অ্যাড্রিনালিন যে হরমোনটা আছে, এই অ্যাড্রিনালিন যে হরমোনটা আছে, এ কিন্তু একটা নিউরো ট্রান্সমিটার রূপেও কাজ করে। এ কি করে, একটা নিউরো ট্রান্সমিটার রূপেও কিন্তু কাজ করছে। যে অ্যাড্রিনালিন হরমোনটা রয়েছে, ও একটা হরমোন। কি হরমোন, আপদকালীন হরমোন। ও হৃদস্পন্দনের ক্রিয়াটাকে বাড়ায়, কিন্তু তার সাথে সাথে ও স্নায়ু স্পন্দন করতেও কিন্তু সক্ষম। তাহলে অ্যাড্রিনালিন স্নায়ু স্পন্দন পরিবহনেও সক্ষম, একটা নিউরো ট্রান্সমিটারেরও কাজ রয়েছে, তার সাথে সাথে তোমাদের আমাদের হরমোনেরও কাজ রয়েছে, তাহলে এটা অবশ্যই সত্য হয়ে যাবে। আচ্ছা, যদি বলে অ্যাড্রিনালিনের সাথে সাথে আর একটা নিউরো ট্রান্সমিটারের নাম লেখো, তাহলে তোমরা লিখবে অ্যাসিটাইল কোলিন। কি লিখবে, অ্যাসিটাইল কোলিন। আচ্ছা, জেনেটিক কাউন্সেলিং এর দ্বারা বংশগত রোগ নিরাময় করা হয়। হ্যাঁ, অবশ্যই হয়। জেনেটিক কাউন্সেলিং তো তৈরি হয়েছে ওটার জন্য, যে কোনো একটা প্রচ্ছন্ন জিন যদি কারোর মধ্যে লুকিয়ে থাকে, সেটা যদি প্রকাশ না পায়, তুমি তো বুঝতে পারবে না ওর মধ্যে কোনো প্রচ্ছন্ন রোগ লুকিয়ে আছে। জেনেটিক কাউন্সেলিং করলে কিন্তু থ্যালাসেমিয়া বা বিভিন্ন যে আমাদের প্রচ্ছন্ন রোগগুলো রয়েছে, সেইগুলো জানতে পারা যায়, এবং পরবর্তী প্রজন্মের জন্য সুস্থ সন্তান লাভের একটা রাস্তা তৈরি করে দেওয়া হয়। ঠিক আছে, বোঝাতে পারলো, তাহলে অবশ্যই এটা সঠিক হয়ে যাবে। আচ্ছা, যৌন জনন ছাড়া কি প্রকরণ সৃষ্টি হতে পারে না? দেখো ভালো করে বুঝছো, এটা হচ্ছে আমাদের ভুল। যৌন জনন ছাড়াও কিন্তু প্রকরণ সৃষ্টি হয়। কোথায় প্রকরণ সৃষ্টি হয়, মিউটেশন দিয়েও আমরা কিন্তু প্রকরণ সৃষ্টি করতে পারি, ক্রসিং ওভার দিয়েও কিন্তু আমরা প্রকরণ সৃষ্টি করতে পারি। আচ্ছা, এখানে ওই ব্যাপারটাই বলছে, ক্রসিং ওভারও হচ্ছে আমাদের একটা যৌন জননের একটা পদ্ধতি, কারণ মিওসিস দিয়ে তাদের গ্যামিটটা তৈরি হচ্ছে। আর মিওসিস কোথায় হবে, গ্যামিট তৈরিতেই হবে, এবং এই যে গ্যামিটটা তৈরি হচ্ছে কিসের জন্য, যৌন জননের জন্যই হচ্ছে। বাট তোমার মিউটেশনের জন্য কিন্তু আমাদের কি হচ্ছে, প্রকরণ সৃষ্টি হতে পারে, তো এটা ভুল হয়ে যাবে। আচ্ছা, দেহকোষে সেক্স ক্রোমোজোম থাকে না। যদি আমরা আমাদের একটা দেহকোষকে বলি, একটা দেহকোষকে যদি বলি, তাহলে কি হবে, 2n। এই 2n মানে কি, এই 2n মানে মানে হচ্ছে যে 44a প্লাস XY অথবা XX, তাই না? যদি পুরুষ হয় তাহলে XY হবে, আর যদি মহিলা হয় তাহলে XX হবে, তাই না? তাহলে এইটা হচ্ছে 44a মানে হচ্ছে 44টা অটোজোম, আর দুটো সেক্স ক্রোমোজোম, টোটাল 2n মানে হচ্ছে মানুষের ক্ষেত্রে 46টা, তাই না? তাহলে এই 44a প্লাস XY, তাহলে এর মধ্যে যে এইটা তো রয়েছে, সেক্স ক্রোমোজোম তো অলরেডি রয়েছে এখানে, তাহলে এইটা হয়ে যাবে একদম ডাহা মিথ্যা কথা, ফলস। তাহলে এইটা হয়ে যাবে ট্রু, এটা হয়ে যাবে ট্রু, এটা হয়ে যাবে ফলস, এটা হয়ে যাবে ফলস। আচ্ছা, আর কি, সুন্দারল্যান্ডের প্রবাল দ্বীপ দেখা যায়। এই প্রবাল মানে হচ্ছে কোরাল, ঠিক আছে, কোরাল, ঠিক আছে। কোরাল মানে হচ্ছে ওই যে আমাদের নিডারিয়া যে আছে, নিডারিয়া অন্তর্গত, নিডারিয়া পর্ব অন্তর্গত যেসব প্রাণীগুলো রয়েছে তারা, ঠিক আছে, এটা কিন্তু গাছ নয়, এগুলো হচ্ছে প্রাণী। আচ্ছা, সুন্দরল্যান্ডের প্রবাল দ্বীপ দেখা যায়, হ্যাঁ অবশ্যই দেখা যায়, সুন্দরল্যান্ডে কিন্তু প্রবাল দ্বীপ দেখা যায়। আচ্ছা, বোটানিক্যাল গার্ডেন এক প্রকার এক্সিটু সংরক্ষণ। বোটানিক্যাল গার্ডেন, দেখো এক্সিটু ইনসিটু ব্যাপারটা যদি ভালো করে বুঝতে চাও, এখানে ভালো করে আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। একটা হচ্ছে ইনসিটু, তাই না, একটা হচ্ছে এক্সিটু। আচ্ছা, এখানে একটা জঙ্গল আছে, এই জঙ্গলের মধ্যে বাঘ আছে, ঠিক আছে, এই জঙ্গলের মধ্যে বাঘ আছে। তুমি কি করলে, এই জঙ্গলটাকেই ঘিরে দিলে, এই জঙ্গলটাকেই ঘিরে দিলে, ঠিক আছে, এই জঙ্গলটাকে ঘিরে দিলে। তাহলে কি হয়ে গেল, এই জঙ্গলটাকে ঘিরে দিলে কি হয়ে গেল, তুমি ওর ন্যাচারাল হ্যাবিটেটে, ওর প্রাকৃতিক পরিবেশে কিন্তু তুমি ওই বাঘটাকে সংরক্ষণ করে নিলে। এইটা হয়ে গেল ইনসিটু। এবার তুমি যদি কি বলো যে আমি আমার বাড়িতে বাঘটাকে পুষবো, যদি কেউ পোষে না, চিড়িয়াখানাতে পোষে, তাই না? তাহলে তুমি যদি বলো যে বাড়িতে বাঘটাকে বা চিড়িয়াখানাতে বাঘটাকে রাখবো, এবং বাঘটাকে গাড়ি করে তুলে নিয়ে চলে এলে, এবং একটা চিড়িয়াখানাতে চিড়িয়াখানাতে এই বাঘটাকে বন্দি করে দিলে, এটা চিড়িয়াখানার মধ্যে বন্দি করে দিলে, ঠিক আছে, তখন সেটা হয়ে যাবে এক্সিটু, ঠিক আছে, বুঝাতে পারলাম, মানে একটা পুকুরের মাছ সেটা হচ্ছে ইনসিটু, এবং সেই মাছটাকে তুলে অ্যাকুয়ারিয়ামে ভরে দাও, সেটা হয়ে গেল এক্সিটু, বুঝাতে পারলাম। তাহলে বোটানিক্যাল গার্ডেন কি, বোটানিক্যাল গার্ডেন হচ্ছে একটা বাগান, যেখানে সমস্ত ধরনের উদ্ভিদের বীজ, আরো অনেক কিছু চারা গাছ, সিড ব্যাংক, হ্যানা অনেক কিছু থাকে, তাই না? তো এইটা হয়ে যাবে এক প্রকার এক্সিটু সংরক্ষণ, এইটা হয়ে যাবে আমাদের ট্রু। বোঝাতে পেরেছি আমি, এক্সিটু ইনসিটু নিয়ে আর কোনো সমস্যা নেই তোমাদের। আচ্ছা, গ্যাসকে প্রকৃতির বৃক্ক বলা হয়, অবশ্যই তোমরা সকলেই জানো, সেটা হচ্ছে জলাভূমিকে প্রকৃতির বৃক্ক বলা হয়। আচ্ছা, গর্ভাবস্থায় ডিম্বাণু উৎপাদন বন্ধ রাখে কোন হরমোন? একদম সোজা, গর্ভাবস্থায় ডিম্বাণু উৎপাদন কে বন্ধ রাখে, বলে প্রোজেস্টেরন। কে বন্ধ রাখে, প্রোজেস্টেরন, ঠিক আছে, বুঝতে পারলাম। যদি বলে ডিম্বাণু নিঃসরণ কে করে, বলবে ইস্ট্রোজেন। যদি ডিম্বাণু নিঃসরণ কে করে, ইস্ট্রোজেন। গর্ভাশয়ের সময় যে ডিম্বাণু উৎপাদন বন্ধ রাখে, প্রোজেস্টেরন। আচ্ছা, এই প্রোজেস্টেরন হরমোন নিষ্কৃত হয় কোথা থেকে, তোমরা বলবে কর্পাস লিউটিয়াম। আচ্ছা, এই কর্পাস লুটিয়ামকে কে আমাদের নিয়ন্ত্রণ করে, তাহলে তোমরা বলবে LH হরমোন, লিউটেনাইজিং হরমোন, ঠিক আছে। দেখো এত কিছু জিনিস আমি তোমাদেরকে তথ্য শেয়ার করে দিচ্ছি। আচ্ছা, পপুলেশনে n ইজিক্যাল টু এখানে কি বসবে, তাই না? আচ্ছা, n মানে হচ্ছে, আমাদের যদি পপুলেশনটাকে ভালো করে দেখো,
এই পপুলেশনে দু ধরনের জিনিস আছে, জেনারেলি এটা 9 ক্লাসে কোয়েশ্চেন। তো আমি তোমাকে বলি যে পপুলেশনে একটা হচ্ছে ন্যাটালিটি, এটা হচ্ছে ন্যাটালিটি, আর একটা হচ্ছে মর্টালিটি। এই ন্যাটালিটি মানে হচ্ছে জন্ম হার, আর মর্টালিটি মানে হচ্ছে মৃত্যু হার। ঠিক আছে, বুঝতে পারলাম? তাহলে একটা সময়ের ব্যবধানে কতগুলো শিশু জন্ম নিচ্ছে এবং একটা সময়ের ব্যবধানে কতজন মানুষ মারা যাচ্ছে, সেইটা হচ্ছে আমাদের জন্মহার এবং মৃত্যু হার। তাহলে এখানে এন ইজিক্যাল টু আমাদের কি হবে, বড় হাতের ছোট হাতে এন ডি বাই টি, এইটা হয়ে যাবে আমাদের ফর্মুলা। তাহলে এখানে কি বসবে, এখানে বসবে যে এন ডি। ঠিক আছে, বুঝতে পারলাম? একদম কারেক্ট, ক্লিয়ার, বেশ। আচ্ছা, একটি উদ্ভিদের দুটি ফুলের মধ্যে পরাগযোগকে কি বলে? আমি আগের দিন তোমাদেরকে বুঝিয়েছিলাম যে দেখো এইখানে একটা ফুল গাছ আছে, এখানে একটা ফুল গাছ আছে এবং এখানে আরেকটা ফুল গাছ আছে, একটা অন্য রং নিয়ে নিই আমি। দেখো এবার ঠিক এই ফুলের মধ্যে, এই ফুলেই যদি তোমাদের আমাদের পরাগরেণুটা ট্রান্সফার হয়, তখন এটাকে বলা হয় অটোগ্যামি। আবার ঠিক একই গাছের একটা ফুল থেকে অন্য ফুলে হলে তাকে আমরা বলবো গেইটেনোগ্যামি। কিন্তু একটা গাছের একটা ফুল থেকে অন্য গাছের আরেকটা ফুলে যদি আমাদের হয়, তখন তাকে আমরা বলবো অ্যালোগ্যামি। আচ্ছা, এই অ্যালোগ্যামিটাকে জেনোগ্যামি বলা হয়, আর এইটাকে ইতর পরাগযোগ বলা হয়। আচ্ছা, এই অটোগামী আর গেইটনগামী দুটোকেই কিন্তু স্বপরাগযোগ বলা হয়। ঠিক আছে, অটোগামী এবং গেইটনগামী দুটোকেই স্বপরাগযোগ বলা হয়। তাহলে এখানে কোন কন্ডিশনটা মিলছে, একই উদ্ভিদের দুটি ফুল, এই উদ্ভিদ এই ফুল থেকে এই ফুল। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল আমাদের গেইটেনোগ্যামী। বোঝাতে পেরেছি একদম? আচ্ছা, 0°C নিচে সংরক্ষণকে কি বলা হয়? ক্রায়ো সংরক্ষণ। আচ্ছা, ক্রায়ো সংরক্ষণে কত ডিগ্রি টেম্পারেচার রাখে? -196°C। কিসের? নাইট্রোজেনের। ঠিক আছে, বোঝাতে পারলাম? আচ্ছা চলো, ড্যাশ প্রোটিন বেমতন্তু গঠন করে? কোন প্রোটিন গঠন করে? টিবিউলিন। কোন প্রোটিন গঠন করে? টিবিউলিন। ঠিক আছে, বোঝাতে পেরেছি, টিবিউলিন প্রোটিন কিন্তু বেমতন্তু গঠন করে। আচ্ছা, এখানে যদি বলে যে কোন অঙ্গাণু বেমতন্তু গঠন করে, তাহলে তোমরা একটা জিনিস লিখবে, এখানে আমি একদম নিচে নিয়ে চলে আসছি এটাকে। তাহলে একটা হচ্ছে যে তোমাদের প্রাণী, আচ্ছা একটা হচ্ছে যে তোমাদের প্রাণী, প্রাণীতে বেমতন্তু কে গঠন করে? তোমাদের বলবে সেন্ট্রোজোম। আর যদি বলে উদ্ভিদ, উদ্ভিদের মধ্যে কে গঠন করে, তা তোমরা বলে মাইক্রোটিবিউল বা অনুনালিকা। ঠিক আছে, এবার তোমরা আমাকে যদি এই ভিডিওটা তোমরা এখনো দিকেও দেখছো, তাহলে তোমরা আমাকে হোমওয়ার্কে বলবে যে কোনটা অ্যাস্ট্রাল রশ্মি আর কোনটা অ্যানাস্ট্রাল রশ্মি, কোনটা অ্যাস্ট্রাল রশ্মি কোনটা অ্যানাস্ট্রাল রশ্মি। ঠিক আছে, প্রাণীতে অ্যাস্ট্রাল না অ্যানাস্ট্রাল, না উদ্ভিদে অ্যাস্ট্রাল অ্যানাস্ট্রাল, এইটা তোমরা আমাকে হোমওয়ার্কে কমেন্টে জানাবে। ঠিক আছে, চলো এবার স্তম্ভ মিলতে হবে আমাদেরকে। দেখো, প্রোটোনোপিয়া, প্রোটোনোপিয়া হচ্ছে লাল বর্ণান্ধতা, প্রোটোনোপিয়া হচ্ছে লাল বর্ণান্ধতা। তাহলে একদম নিচে চলে এসো 2.13। আচ্ছা, ভ্রূণের খাদ্য, এই ভ্রূণের খাদ্যকে, ভ্রূণের খাদ্য হচ্ছে শস্য। আমি একটু পরে বোঝাচ্ছি। ঠিক আছে, দেখো এটা হচ্ছে শস্য। আচ্ছা, ক্রিস ক্রস উত্তরাধিকার, ক্রিস ক্রস উত্তরাধিকার কোথায় দেখা যায়? এক্স লিঙ্ক যেসব রোগগুলো আছে, এক্স ক্রোমোজোম বাহিত যেসব রোগগুলো আছে, সেগুলোকে সব কিন্তু ক্রিস ক্রস উত্তরাধিকার দেখা যায়। তার মানে এটা হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে 2.15। আচ্ছা, পাইজেনেটিক সূত্র এখনই বললাম যে হেকেল দিয়েছে, তার মানে 2.16। আচ্ছা, রেড পান্ডা কোথায় করা হয়? রেড পান্ডা হয়ে যায় আমাদের সিকিমে। ঠিক আছে, রেড পান্ডা হয়ে যায় আমাদের সিকিমে, আমাদের যে পূর্ব হিমালয়ের হটস্পটটা আছে ওর মধ্যে আসে। ঠিক আছে, রেড পান্ডা। আর কোথায় করা হয়? আমাদের পশ্চিমবঙ্গের সিঙ্গালীলাতেও করা হয়। আচ্ছা, বৃদ্ধির কোষীয় বিভেদন দশা কোথায় হচ্ছে? অঙ্গ কলা তন্ত্র গঠন, এখানে হচ্ছে 2.18। আচ্ছা, বোঝো এখানে এই যে আমাদের ভ্রূণের খাদ্য ব্যাপারটাকে আমি একটু বলে দিচ্ছি এখানে। এই যে নর্মাল যখন একটা, এখানে তিনটে কোষ থাকে, এই তিনটে কোষটাকে বলা হয় প্রতিপাদ কোষ, আর এইখানে দুটো কোষ থাকে, এটাকে বলা হয় আমাদের নির্ণীত নিউক্লিয়াস। এইখানে এরকম ভাবে বড় বড় তিনটে কোষ থাকে, এই দুটোকে বলা হয় আমাদের সিনার্জিডস, অথবা তোমাদের বলা হয় সহকারী কোষ, আর এইটাকে বলা হয় এক্স বা ডিম্বাণু। এবার যখন এবার যখন দুটো মেল গ্যামিট আসে, তখন একটা এর সাথে ফিউশন হয়ে যায় এবং এটা হয়ে যায় তোমাদের 2n, যেটাকে বলবো আমরা ডিপ্লয়েড। ঠিক আছে, আরেকটা এসে এই যে এখান থেকে আরেকটা আসে, এর সাথে ফিউজ হয়ে যায় এবং এটাকে করে দেয়
3n এবং এটাকে আমরা বলবো শস্য নিউক্লিয়াস। এবং এই যে এইটা তৈরি হলো 2n, এটাকে জাইগোট বলা হয়। এবং এই জাইগোটটাই তৈরি করছে ভ্রূণ, এবং এই জাইগোটটা কি তৈরি করছে? ভ্রূণ তৈরি করছে। এই জাইগোটটা ভ্রূণ তৈরি করে এবং ভ্রূণটাই কার কাছ থেকে খাদ্য লাভ করে? এই যে শস্য নিউক্লিয়াসের কাছে খাদ্যটা লাভ করছে। ঠিক আছে, আমি রাফে একটু তোমাদেরকে বুঝিয়ে দিলাম। তোমার যদি ডিটেলস ক্লাস দরকার হয় তাহলে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, আমি তোমাদের এটা নিউ ডিটেলস ক্লাস নিয়ে চলে আসবো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আচ্ছা এবার একটু বলে দিই এখানে যে ক্রিস ক্রস উত্তরাধিকারটা কি জন্য বলছে ক্রিস ক্রস উত্তরাধিকার। তার কারণ যেসব এক্স ক্রোমোজোম বাহিত যেসব রোগগুলো হয় সেটা বাবার কাছ থেকে অলওয়েজ মেয়ের কাছে যায়, এবং মেয়ের কাছ থেকে কার কাছে যাবে? এই যে এই মেয়েটার যখন বিয়ে হবে তার যে পুত্র তার মধ্যে যাবে। ঠিক আছে, বোঝাতে পারলাম? তাহলে এক দেখো এইটা কার মধ্যে? মেলের মধ্যে ছিল, দেন ফিমেলের মধ্যে, দেন আবার মেলের মধ্যে। তো কি হচ্ছে? বাবার কাছ থেকে কার যাচ্ছে? মেয়ের, এবং মেয়ের কাছ থেকে কার যাচ্ছে? পুত্র। ঠিক আছে, তো অলওয়েজ আবার সেরকম সেরকম হিসেবে দেখতে গেলে মায়ের কাছ থেকে অলওয়েজ কার আসবে? মায়ের কাছ থেকে আসবে, পুত্রর মধ্যে আসবে, এবং পুত্রর কাছ থেকে তারপরে আবার তার কন্যার মধ্যে চলে যাবে। অলওয়েজ অপোজিট আমাদের সেক্সের মধ্যে যায়, এই জন্য এটাকে ক্রিস ক্রস উত্তরাধিকার বলা হয়। ঠিক আছে, মানে বাবার কাছে কোনো রোগ আছে সেটা কখনোই আবার পুত্রের মধ্যে আসবে না, বাবার কাছ থেকে অলওয়েজ কন্যার মধ্যে যাবে সেটা। ঠিক আছে, চলো। আচ্ছা, এখানে বলতে হবে যে চারটের মধ্যে যে কোনো একটার মধ্যে অন্তর্গত, তাই না? তাহলে এই প্রকরণ, পুনঃসংযুক্তি, অভিব্যক্তি, প্রাকৃতিক নির্বাচন, এগুলো সব কিন্তু হচ্ছে আমাদের অভিব্যক্তির অন্তর্গত, সবগুলো হচ্ছে আমাদের অভিব্যক্তির অন্তর্গত। প্রাকৃতিক নির্বাচন কে বলেছিল? ডারউইন, তাই না? কে বলেছিল? ডারউইন। ঠিক আছে, ব্যাস। আচ্ছা, গুরু মস্তিষ্ক, কর্পাস ক্যালোসাম আর সেরিব্লাম কি হবে? দেখো তোমরা যদি এই যোজকের ব্যাপারটা ভালো করে বোঝো, যদি যোজকের ব্যাপারটা ভালো করে জানো, যে এই যে তোমার গুরু মস্তিষ্ক আছে এরকম ভাবে, যদি আমি দুটো সেরিব্রাল হেমাস্ফিয়ার দুটোকে আঁকার চেষ্টা করছি, তো এইখানে একটা যোজক আছে। যদি এই দুটো গুরু মস্তিষ্ক, সেরিব্রাল হেমিস্ফিয়ার, দুটো হেমিস্ফিয়ার আছে, এই যোজকটার নাম হচ্ছে কর্পাস ক্যালোসাম। সেম সেরিব্লামেরও এরকম দুটো যোজক, একটা যোজক আছে, যে যোজকটার নাম হচ্ছে ভার্মিস। সেটা হচ্ছে ভার্মিস। তাহলে এই যে যোজক কথাটা আমি বললাম, যোজকটা দু ধরনের আছে, তাই না? এই যোজকটা আছে দু ধরনের। কি কি? একটা আছে আমাদের কর্পাস ক্যালোসাম, আর একটা আছে আমাদের ভার্মিস। আচ্ছা, কর্পাস ক্যালোসামটা কে করছে? আমাদের গুরু মস্তিষ্কটাকে দূরে রাখছে। আর ভার্মিসটা কি করছে? ভার্মিসটা আমাদের আমাদের লঘু মস্তিষ্ক। ঠিক আছে, তোমরা একটু ভালো করে লিখে নেবে, আমি একটু লিখে দিলাম। আচ্ছা, যদি বলে এই যে সেরিব্লাম, এর বাংলা নাম হচ্ছে লঘু মস্তিষ্ক, এর কাজ কি? এর কাজ হচ্ছে মনে রাখবে, দেহের ভারসাম্য রক্ষা করে। ভারসাম্য রক্ষা করে। যারা অ্যালকোহল খায় তাদের প্রথমেই অ্যালকোহলটা গিয়ে আমাদের লঘু মস্তিষ্ককে গিয়ে কি করে? অ্যাটাক করে, এবং ওই জন্যই দেবে তারা ভালো করে হাঁটতে পারে না, রাস্তায় উল্টে পাল্টে মাতালের মতো পড়ে থাকে, তাই না? ঠিক। আচ্ছা, অ্যালগাল ব্লুম কি? অ্যালগাল ব্লুম হচ্ছে যে শৈবালের শৈবালের অতিবৃদ্ধি। আগের ক্লাসে আমি বুঝিয়েছিলাম যে শৈবালের অতিবৃদ্ধি কেন ঘটছে? বেশি পরিমাণ পুষ্টি চলে আসছে জলাশয় থেকে, জলাশয়ের মধ্যে বেশি পরিমাণ পুষ্টি চলে আসছে, এবং সেই পুষ্টিগুলো পেয়ে কি করছে? যে শৈবালের অতিবৃদ্ধি ঘটে যাচ্ছে, এবং তার ফলে আমাদের কি হচ্ছে? যে পুরো পুকুর জুড়ে বা পুরো জলাশয় জুড়ে কিন্তু শ্যাওলা জমে যাচ্ছে, তাই না? এটাকে বলা হচ্ছে অ্যালগাল ব্লুম। এই অ্যালগাল ব্লুম হলে কি হয়ে যায়? বিওডি পরিমাণ বেড়ে যায়, বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড বেড়ে যায়, মানে জলের মধ্যে অক্সিজেনের কমতি দেখা যায়। আচ্ছা, লেগ হিমোগ্লোবিন কিভাবে রাইজোবিয়ামকে সাহায্য করে? আচ্ছা, লেগ হিমোগ্লোবিন কি করে? অক্সিজেন বিহীন পরিবেশ সৃষ্টি করে। লেগ হিমোগ্লোবিন কি করে? যে অক্সিজেন বিহীন পরিবেশ সৃষ্টি করে। লেগ হিমোগ্লোবিন কি করছে? O2 বিহীন পরিবেশ সৃষ্টি করে। এবার O2 বিহীন পরিবেশ সৃষ্টি করে লাভটা কি হলো? ওই O2 বিহীন পরিবেশ যখনই সৃষ্টি করলো, ওই নাইট্রোজেনের যে উৎসেচকটা আরো ও সক্রিয় হয়ে গেল, এবং যখনই সে সক্রিয় হয়ে গেল তখন ও বাতাসে নাইট্রোজেনটাকে মাটির মধ্যে আবদ্ধ করতে সক্ষম হবে। ঠিক আছে, এই রাইজোবিয়াম গুলো থাকে কোথায়? শিম্বগোত্রী উদ্ভিদের মূলে বসবাস করে। ঠিক আছে, চলো। কোন কোষীয় অঙ্গাণু প্লাজমোডেসমাটা সৃষ্টি করে? দেখো এইটা হয়ে যাবে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ER। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আমাদের প্লাজমোডেসমাটা সৃষ্টি করে। প্লাজমোডেসমাটা কি? যখন দুটো উদ্ভিদ কোষটাকে তুমি আঁকবে এরকম ভাবে, দুটো ধরো উদ্ভিদ কোষ এখানে আছে, এবং এর মিডিলে জাংশনটা হয় সেটাকে প্লাজমোডেসমাটা বলা হয়। এটা তৈরি করছে আমাদের ER। এটা কে তৈরি করছে? আমাদের ER তৈরি করছে। ঠিক আছে, আচ্ছা। অ্যাসিড বৃষ্টির উপযোগিতা। আমরা সবসময় পড়ে এসেছি যে অ্যাসিড বৃষ্টির ক্ষতিকর প্রভাব। এই অ্যাসিড বৃষ্টির
উপযোগিতা কি হবে সেইটা তোমরা আমাকে কমেন্টে জানাবে। যে জানাবে তার জন্য পরের ভিডিওতে একটা সারপ্রাইজ থাকবে, ঠিক আছে? তাহলে এইটা তোমরা আমাকে কমেন্টে জানাবে যে অ্যাসিড বৃষ্টির উপযোগিতা কি। ভালো করে বই খুঁজবে, ঘাঁটবে, রিসার্চ করবে, আমাকে বলবে। আচ্ছা, রিচমন্ড ল্যাং প্রভাব কি? বারবার বলেছি যে সাইটোকাইনিন হরমোনের জন্য যে বেশি দিন অবধি পাতাটা সতেজ রাখা, বার্ধক্য বিলম্বিত করা, এটাকে বলা হয় রিচমন্ড ল্যাং প্রভাব, ঠিক আছে? আচ্ছা, বিসদৃশ শব্দটা বেছে লিখতে হবে। অ্যাকুয়াস হিউমার, ক্রোয়েট, লেন্স, ভিট্রিয়াস হিউমার। দেখো অ্যাকুয়াস হিউমার হচ্ছে একটা প্রতিসারক মাধ্যম, আমাদের লেন্সও হচ্ছে প্রতিসারক মাধ্যম, ভিট্রিয়াস হিউমারও প্রতিসারক মাধ্যম, কিন্তু ক্রোয়েড হচ্ছে আমাদের একটা প্রতিসারক মাধ্যম নয়। তাহলে এইটা হয়ে যাচ্ছে আমাদের বিসদৃশ শব্দ, ঠিক আছে? চলো, আজকের তোমাদের কোয়েশ্চেন এইটুকুই অবধি ছিল। 667 পাতা তোমরা ডিমান্ড করেছিলে, আজকে আমি নিয়ে চলে এসেছি। আশা করছি তোমাদের পছন্দ হয়েছে, ভালো লেগেছে। যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা থাকে বা আমার কোথাও ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা জানাবে, ভুল ত্রুটি মার্জনীয়। আর তোমরা কি করবে, ভিডিওটাকে লাইক করে দেবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর পরবর্তী ভিডিওগুলো আমাদের সিডিএ 9-10 চ্যানেলে আপলোড হবে, তো সেইখানটাতেও তোমরা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, ঠিক আছে? ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো, রিভিশন করতে থাকো। আর তোমরা কি করবে, যে এই বায়োলজি একদম এবিটিএ প্রথম থেকে শেষ অবধি ভিডিওগুলোকে দেখতে ছাড়বে না। চলো, টাটা।